আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনের সময় যেন মৃত্যু পড়েছিল নারায়ণগঞ্জ, ধ্বংস করা হয় বহু স্থাপনা। কারফিউ শিথিলে স্বাভাবিক হচ্ছে জনজীবন, কর্মচাঞ্চল্য ফিরেছে অফিস আদালতে। পিরোজপুরে অবৈধ করাত কলের ছড়াছড়ি, স্থানীয়দের দুর্ভোগ, নিরুপায় বন বিভাগ। কোটা আন্দোলনের সময় নারায়ণগঞ্জ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। ধ্বংস করা হয় সরকারি বেসরকারি বহু স্থাপনা, পুড়িয়ে দেওয়া হয় বহু যানবাহন। কোটা সংস্কার আন্দোলনের নামে নারায়ণগঞ্জ শহরে চালানো হয় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। ১৯ জুলাই বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে জালকুড়ি এলাকায় শিল্প পুলিশকে পানি পান করান এসবি স্টাইল কম্পোজিট নামের পোশাক কারখানার শ্রমিকরা। এর কিছুক্ষণ পরই কারখানাটিতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা। এর পরবর্তীতে যাতে আর আমাদের কোনো ক্ষতি না হয়, আমরা যাতে নিরাপত্তার সাথে আর সরকারি নিরাপত্তাটা চাই, কারণ আমরা সবচেয়ে এখন আতঙ্কে থাকি, আমার ওয়ার্কের আতঙ্কে যে আবার কোন সময় আসে। প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। তিনি নাশকতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। $1 মিলিয়ন $1.5 মিলিয়ন মাল পুড়িয়ে দিয়েছে, 26টা এসি বাস পুড়িয়েছে, আওয়ামী লীগের বিষয়ে হামলা করেছে। ওদের সমস্ত আস্তানাটা ছিল এই সাইনবোর্ড এলাকায়, এবং এটা নারায়ণগঞ্জের লোক না, সারা বাংলাদেশ থেকে এসে ওখানে জমায়েত হয়েছিল শিবিরের ক্যাডাররা, জঙ্গিরা। সো যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা যেভাবে ফাইন্ড আউট করেছে, ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হিসাবে ফাইন্ড আউট করব এবং যা করার দরকার তাই করব, এবং প্রতিশোধ না, শুধু প্রতিঘাত করব। পিবিআই অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, নগর ভবন আর হাসপাতালেও ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় শীতল পরিবহনের 26টি বাস। সাম্প্রতিক সহিংসতায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় 9টি মামলা হয়েছে। আমরা যাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি, সাজ্জাদ, তারা সবাই বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী। সাজ্জাদ, সজল, সাজিদ, ইমন, আবুল হোসেন, সাইদ, এরা প্রত্যক্ষভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের নেতাকর্মী সহ আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি, তারা সহ আরও ব্যাপকভাবে অন্যান্যদের নিয়ে তারা ব্যাপকভাবে এই ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে। আমাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। কয়েকদিনের তাণ্ডবে নারায়ণগঞ্জে সাংবাদিক, পুলিশ সহ শতাধিক মানুষ আহত হন। দীপ্ত বার্তা কক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সম্প্রতি দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে। আজ ঢাকার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। আর যাতে কেউ এমন ধ্বংসযজ্ঞ চালাতে না পারে সে বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। কোটা আন্দোলনের নামে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শনিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ওয়ার্ড ও শয্যা ঘুরে আহতদের খোঁজ খবর নেন তিনি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আহতদের স্বজনরা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন সরকার প্রধান। 2013-14 সালে বিএনপি জামাতের নাশকতার কথা তুলে ধরে তিনি বলেন, একই কায়দায় ফের সহিংসতা চালানো হয়েছে। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এই ধরনের ঘটনা প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চান শেখ হাসিনা। এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক।
পরে প্রধানমন্ত্রী নাশকতায় ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন পরিদর্শন করেন। ঘুরে দেখেন তাণ্ডবের শিকার বিভিন্ন কক্ষ। ক্ষতিগ্রস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাও পরিদর্শন করেন সরকার প্রধান। সবশেষ ভারাক্রান্ত হৃদয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে চালানো সহিংসতার ক্ষতচিহ্ন দেখেন প্রধানমন্ত্রী। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত দুটি মেট্রো রেল স্টেশন দ্রুত চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। জাপানের রাষ্ট্রদূত মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করে এই স্টেশনগুলো পুনরায় চালু করতে কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায় সেই সিদ্ধান্ত নেবেন বলে জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এইসব তথ্য জানিয়েছেন। দল মত নির্বিশেষে কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের পরিবারকে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহত রোগীদের খোঁজ খবর নিতে যান 14 দলের নেতারা। এ সময় আমির হোসেন আমু বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে কে কোন দলে সেটা বিবেচনায় আনা হবে না, তেমনি দোষীদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না। তিনি আরও বলেন, আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের তালিকা প্রকাশ করা হলে তাদের পরিবারের পাশে সরকার দাঁড়াবে বলেও জানান আমির হোসেন আমু। চিকিৎসার ক্ষেত্রে বা বিভিন্ন যে স্বাস্থ্যমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই। দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী 3 জনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বলেন, ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে 8 দফা দাবি দিয়েছিল সেগুলোর মধ্যে যৌক্তিক দাবিগুলো ক্রমান্বয়ে মেনে নেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই সুযোগ শিক্ষার্থীরা দেয়নি। বর্তমানে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা জামাত, বিএনপি এবং জঙ্গি, যারা নাকি স্বাধীনতা চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্যকর করার প্রচেষ্টা নিয়েছিল, তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে। এরা মানুষের শত্রু, এরা জনগণের শত্রু, এরা দেশের শত্রু। মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর সেতু ভবনে সাংবাদিকরা এই বিষয়ে তাঁকে প্রশ্ন করেন। যে ধ্বংসযজ্ঞ সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এ দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। কোটা আন্দোলনের নামে চালানো সহিংসতায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 15 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। এই তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আলেম ওলামাদের মানববন্ধনে এই কথা জানান তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা প্রবেশ করে মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। ছাত্রলীগ, আওয়ামী লীগের 15 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে। আমরা অতীতেও ধৈর্য ধরার কথা বলেছিলাম। একটু ধৈর্য ধরলে দেশে আজকে এই অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে পারত না। তাই এখনো বলবো যে অহেতুক কারো প্ররোচনায় প্ররোচিত হবে না তোমরা, এবং সরকার তোমাদের পাশে আছে, আমরা তোমাদের পাশে আছি।
চলমান কারফিউতে স্বাভাবিক আছে সাভার, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। মোতায়েন এবং কারফিউ জারি করার পর আমরা দেখতে পেয়েছি সাভারে কিন্তু আইন শৃঙ্খলার যে অবস্থার অবনতি হয়েছিলেন এবং দফায় দফায় যে সংঘর্ষ হয়েছিল সেগুলো কিন্তু অনেকটাই এখন নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে সাভারের বিভিন্ন মহাসড়কে কিন্তু সেনাদের টহল দেওয়া এবং সেই সাথে এখানে শিল্প অধ্যুষিত এলাকায় কয়েকদিন যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো পুষিয়ে নিতে শিল্প কারখানা মালিকরা গতকালকে শুক্রবারের দিনও অনেক শিল্প কারখানা খোলা রেখেছে এবং আজকে শনিবারও কিন্তু সেই শিল্প কারখানাগুলো খোলা রেখে তারা উৎপাদন চালু রেখেছে এবং সেই সাথে কারফিউ জারি করার পরে কিন্তু চামড়া শিল্পনগরীতে সেখানে কিন্তু মালিকদের মধ্যে একটি দুশ্চিন্তার ভাঁজ আমরা লক্ষ্য করেছি। সেখানে তারা কেমিক্যাল সংকটে রয়েছে, কেমিক্যাল তাদের পোর্টে সেখানে বন্দরনগরী চট্টগ্রামে সেখানে কিন্তু কন্টেনার যানজটের কথাটি আমাদের বলছেন মালিক পক্ষরা এবং সেই সাথে এখানে যারা শ্রমিক আছে সেই শ্রমিকরা কিন্তু অনেকেই অলস সময় পার করছেন, কারণ এই কুরবানি ঈদের পর থেকে 2 মাস কিন্তু ট্যানারি মালিকদের একটি মৌসুম থাকে। সেই সময় তারা এই বিভিন্ন জেলা থেকে তারা চামড়াগুলো সংগ্রহ করে এবং এই সংগৃহীত চামড়াগুলো তারা এই সময় কিন্তু তারা প্রসেসিং করে। সাভারে এই বিগত কয়েকদিনের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি মামলা হয়েছে এবং সেই মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এই অশান্ত সাভার কিন্তু এখন শান্ত হয়ে আসছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। কারফিউ শিথিলের সময়টায় স্বাভাবিক হচ্ছে বরিশালের জনজীবন, কর্মচাঞ্চল্য ফিরেছে অফিস আদালতে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। মহানগরী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যদিও এখানে কারফিউ চলছে তবে তা শিথিল করা হয়েছে। ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত বরিশাল মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কারফিউ শিথিল থাকে এবং রাত 9টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকে। তবে কারফিউ শিথিল করার ফলে নগরীর যে নৌবন্দর রয়েছে এবং 2টি বাস টার্মিনাল থেকে সকল ধরনের অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহন সেগুলো চলাচল করছে। নিয়মিত বিরতিতে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এবং নগরীর অভ্যন্তরের যে গণপরিবহন সেগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। নগরীর বাজার, ব্যবসা প্রতিষ্ঠান সহ যে দাপ্তরিক কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে সচল হচ্ছে এবং সেখানে নাগরিকদের ভিড় বাড়ছে প্রতিনিয়ত এবং সকল ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিন যাবৎ কোটা আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে বরিশালে, এ ঘটনায় বরিশাল জেলা এবং মহানগর পুলিশের দায়েরকৃত 5টি মামলা এবং মহানগর আওয়ামী লীগের এক নেতার দায়েরকৃত অপর একটি মামলায় এ পর্যন্ত 1.5 শতাধিক ঘটনা জড়িত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং 3000-এরও অধিক ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছিল আসলে বরিশাল থেকে শিথিল কারফিউয়ে জনজীবন এবং নাগরিক জীবনযাপনের খবর। কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের ইউপিডিএফ সংগঠক জুনেল চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়। জুনেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট প্রসিদ গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ এর সাথে যুক্ত হন। ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতি ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করেছে, তবে এই 2 দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সাভারে অবৈধভাবে দখলে থাকা প্রায় 10 কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলার দক্ষিণ দত্তপাড়া মৌজায় বুলডোজার দিয়ে 10টি আধা পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়ে 70% জমি উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসন জানায়, সাভার উপজেলার দক্ষিণ দত্তপাড়া মৌজা 70% জমিতে আধা পাকা স্থাপনা গড়ে এতদিন দখল করে রেখেছিল অবৈধ দখলদাররা। উত্তর বঙ্গোপসাগরের আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। 3 দিন ধরে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এতে পটুয়াখালীর অনেক নিচু জায়গায় পানি জমে গেছে। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পিরোজপুরে এখন অবৈধ করাত কলের ছড়াছড়ি। অনুমোদনহীন বেশিরভাগ সমিল মূল সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও চলাচলকারী যানবাহনকে। এছাড়া করাত কলে আনা গাছের গুঁড়ি খাল বা নদীর তীরে রাখায় নাব্যতা সংকট সৃষ্টি হচ্ছে। পিরোজপুরের বেশিরভাগ করাত কল গড়ে উঠেছে নদী কিংবা বড় খাল আর রাস্তার পাশে, ফলে জনগণের চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে এগুলো। তাছাড়া যত্রতত্র করাত কল গড়ে ওঠায় যেমনি পরিবেশ বিপর্যয় ঘটছে, তেমনি পানির গতিপথ বাধাপ্রাপ্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে নদী বা খাল। এদিকে অধিকাংশ করাত কলের কোনো লাইসেন্স না থাকায় অনিয়ন্ত্রিতভাবেই চলছে এগুলো, ফলে তৈরি হচ্ছে বিদ্যুৎ ঘাটতি। অন্যদিকে শহরের মূল রাস্তার পাশে অনেকগুলো কল থাকায় জনসাধারণের চলাচল ও গাড়ি চলাচলে প্রায়ই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। করাত কলগুলো বিভিন্ন এলাকায় স্কাটারি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। এগুলানকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হলে গভর্নমেন্টের একটা নির্দিষ্ট জায়গায় এগুলানকে স্থান দিতে হবে। তাদের কাগজপত্র নেই, তারা ওই ঘুষ টুস দিয়ে পয়সা দিয়ে এইভাবে করতে যদি শ্বাসনালীতে ঢোকে তাদের কাশ হয়, সর্দি হয় এবং বিভিন্ন রোগ, হাঁপানি রোগ হয়, ফুসফুসের প্রদাহ হয়। শব্দ দূষণের সমস্যা না হয়, আশপাশে আনলে ভালো হয় যে নদীতে মাল আনতে পারে, গাড়ি ঘোড়া চলতে হয়। আর শহরমুখী হইলে হয় কি স্কুলে বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, এদের শব্দের সমস্যা হয়। স্থানীয় বন বিভাগের দাবি, লোকবলের অভাবে অনুমোদনহীন করাত কলগুলোতে অভিযান চালাতে পারছে না তারা। তো নিয়ম আছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান কিংবা মোবাইল কোর্ট পরিচালনা করার কথা, কিন্তু আসলে উপজেলা প্রশাসন তাদেরও বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যস্ততা থাকে, আমাদেরকে সবসময় আসলে সুযোগ দিতে পারে না। ফলে আমরা মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করি। 7টা উপজেলায় 7 জন অফিসার থাকার কথা ফরেস্টার পদমর্যাদা, সেখানে মাত্র 2 জন ফরেস্টার আছে। তিনি জানান, জেলায় প্রায় 500টি করাত কলের অর্ধেকের বেশি নিবন্ধনহীন। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইউভ গালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধকে চ্যালেঞ্জ করবে না যুক্তরাজ্য। লেবার পার্টির নেতৃত্বাধীন দেশটির নতুন সরকার বিষয়টি নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে স্টারমারের সরকার সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পরিকল্পনা থেকে সরে এলো। সুনাক আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। গাজা উপত্যকায় প্রায় 10 মাস ধরে ইসরায়েলের সামরিক আগ্রাসনে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে চলতি বছরের মে মাসে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে তারা বৈঠক করেন। প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে আলাদা বৈঠকের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ নিয়ে তার মনোভাব ও নীতি কেমন হবে তা নিশ্চিত হতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলি বাহিনীর টানা বোমা হামলায় ফিলিস্তিনের খান ইউনিস শহর থেকে 4 দিনে প্রায় 2 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার জাতিসংঘের মানবিক সংস্থা OCHA বলেছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 1,82,000 মানুষ ঘরবাড়ি ছাড়ে। শহরের পূর্বাঞ্চলে আটকা পড়েছে কয়েক হাজার মানুষ। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস থেকে বহু ফিলিস্তিনি বাধ্য হয়ে একটি কারাগারে আশ্রয় নিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির সংলাপে এবার সরাসরি যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক উইলিয়াম বার্নস। ইতালির রোমে কাল শুরু হবে এই সংলাপ। খেলার খবর। পাল্লেকেলেতে 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ সন্ধ্যা 7:30টায় ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই সিরিজ দিয়ে ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরের পথ চলা শুরু হচ্ছে। গেল মাসে টি20 বিশ্বকাপ শেষে ভারতের কোচ হিসেবে চুক্তি শেষ হয় রাহুল দ্রাবিড়ের। এরপর ভারতের কোচের দায়িত্ব পান গম্ভীর। চলতি জুলাই থেকে 3.5 বছরের জন্য ভারতের কোচ হন তিনি। বিশ্বকাপের 1 সপ্তাহ পর দ্বিতীয় সারির দল নিয়ে জিম্বাবুয়ে সফরে 5 ম্যাচের সিরিজ 4-1 ব্যবধানে জিতে ভারত। ওই সফরে ভারতের অধিনায়ক ছিলেন শুভমান গিল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিবেন সূর্যকুমার যাদব।
প্যারিস অলিম্পিকে টিকে থাকার মিশনে ইরাকের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে 2-1 গোলের নাটকীয় পরাজয়ের পর এখন কঠিন হয়ে পড়েছে আল বিসেলেস্তেদের কোয়ার্টার ফাইনালে খেলা। গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিণত হয়েছে আর্জেন্টিনার টিকে থাকার লড়াইয়ে, যেখানে জিততেই হবে দুবারের অলিম্পিক জয়ীদের। প্রথম ম্যাচের ধাক্কা সামলে এবার ইরাককে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট তুলে কোয়ার্টারে আশা বাঁচিয়ে রাখতে চায় দলটি। অবশ্য ড্র করলেও সুযোগ থাকবে আর্জেন্টাইনদেরই। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। কোটা আন্দোলনের সময় যেন মৃত্যুপুরী ছিল নারায়ণগঞ্জ, ধ্বংস করা হয় বহু স্থাপনা। কারফিউ শিথিলে স্বাভাবিক হচ্ছে জনজীবন, কর্মচাঞ্চল্য ফিরেছে অফিস আদালতে। পিরোজপুরে অবৈধ করাত কলের ছড়াছড়ি, স্থানীয়দের দুর্ভোগ, নিরুপায় বন বিভাগ। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।